আমাদের দৈনন্দিন জীবনে একটা জিনিস খুব অদ্ভুত। মানে যখন আমরা কোনো শারীরিক অসুস্থতার কথা বলি, তখন সেখানে একটা অদ্ভুত রকমের নিশ্চয়তা থাকে। হ্যাঁ, একদম একটা নিখুঁত ব্যাপার থাকে আর কি। ঠিক তাই। ব্যাপারটা অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো। ধরুন কারো হাত ভেঙে গেছে, ডাক্তার তাকে এক্স রে করতে দিলেন। আর রিপোর্টে সেই ভাঙা হাড়ের দাগটা একেবারে স্পষ্ট ফুটে ওঠে। একদম। আর ডাক্তার তখন খুব নিশ্চিত গলায় ওই রিপোর্টের দিকে আঙুল তুলে বলতে পারেন, এই তো সমস্যাটা ঠিক এই জায়গায়। ব্যাপারটা পুরোপুরি সাদা কালো বা বাইনারি বলতে পারেন। হয় হাড় ভেঙেছে, না হয় ভাঙেনি। এর মাঝামাঝি আসলে কিছু নেই। হ্যাঁ, খুব পরিষ্কার একটা ব্যাপার। আর সত্যি বলতে কি, এই স্পষ্টতার মধ্যে এক ধরনের স্বস্তিও আছে, তাই না? ঠিক। মানুষের মন স্বভাবতই চায় জিনিসগুলো দৃশ্যমান হোক, যেন সেগুলোকে সহজে সংজ্ঞায়িত করা যায় বা কোনো নির্দিষ্ট ছকে ফেলে একটা সমাধান বের করা যায়। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। যখনই শারীরিক গণ্ডি পেরিয়ে আমরা মানুষের মন, আবেগ, পুরনো আঘাত বা সেই আঘাত থেকে সেরে ওঠার জগতে পা রাখি, তখন হঠাৎ করেই যেন সেই এক্স-রে মেশিনটা পুরোপুরি বিকল হয়ে যায়। ও একদম খাঁটি কথা। মনের ভেতরের ক্ষতগুলো তো আর সাদা কালো রিপোর্টে ধরা পড়ে না। ঠিক তখন আমরা এমন একটা রোগ নির্ণয়ের জগতের মুখোমুখি হই যা ভীষণ ঘোলাটে আর জটিল। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটি ঘোলাটে কিন্তু ভীষণ পরিচিত আবেগীয় ভূখণ্ডের মানচিত্র পড়ার চেষ্টা করব। এটা সত্যি খুব দরকারি একটা আলোচনা হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের হাতে আজ অসাধারণ একটি উৎস রয়েছে, প্রিয় হৃদয়ের প্রতি লেখা একটি অত্যন্ত আবেগপূর্ণ চিঠি। এই চিঠিটা যেন আমাদের সবার ভেতরের সেই ক্লান্ত, পর্যদুস্ত কিন্তু কোনো মতে টিকে থাকা সত্তাটির প্রতি এক পরম মমতার বার্তা। চিঠির ভাষাটা সত্যি খুব স্পর্শকাতর। লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে একটু তলিয়ে দেখা। আমরা বোঝার চেষ্টা করব মানুষ কিভাবে তার নিজের দুর্বলতাকেই শক্তির সবচেয়ে বড় উৎস বানাতে পারে, এবং দিনের পর দিন শক্ত থাকতে থাকতে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ার পর কিভাবে নিজেকে নতুন করে আবিষ্কার করা সম্ভব সেটাও আমরা দেখব। একদম। আচ্ছা, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। চিঠির একেবারে শুরুতেই একটা চমৎকার অথচ বিষণ্ণ চিত্রকল্প তৈরি করা হয়েছে। হ্যাঁ, চিঠিটির শুরুতেই খুব সুন্দরভাবে রাতের নিস্তব্ধতার কথা বলা হয়েছে। এই নিস্তব্ধতা কিন্তু দিনের আলোর কোলাহল বা ব্যস্ততা থেকে সম্পূর্ণ আলাদা একটা জগৎ তৈরি করে। ঠিক, চিঠিতে বলা হয়েছে, রাতগুলো তুমি যতটা স্বীকার করো তার চেয়ে অনেক বেশি ভারী হয়ে যায়। যে রাতে সবকিছু চুপ হয়ে যায় কিন্তু তোমার ভাবনাগুলো থামে না। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? দিনের বেলায় কাজের চাপে বা চারপাশের শব্দের কারণে আমরা নিজেদের ভেতরের শব্দগুলো প্রায়শই এড়িয়ে যেতে পারি, কিন্তু রাতে যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন অবদমিত ভাবনাগুলো যেন বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে। একদম ঠিক। চিঠিতে খুব মায়াবী একটা কথা বলা হয়েছে যে স্মৃতিরা তখন পুরনো অভ্যাসের মতো পাশে এসে বসে, কিন্তু এই স্মৃতির সাথে সাথে আরেকটা ভয়ঙ্কর জিনিস ফিরে আসে। অপরাধবোধ। হ্যাঁ, অপরাধবোধ বা নিজেকে দোষ দেবার প্রবণতা। যে কোনো সম্পর্কের সমাপ্তি, বন্ধুত্বের বিচ্ছেদ বা জীবনের কোনো ব্যর্থতাকে নিজের দোষ বলে মনে করার এক অদ্ভুত প্রবণতা মানুষের মধ্যে দেখা যায়। মানুষ বারবার ভাবতে থাকে, আমি যদি আরেকটু নরম হতাম বা যদি আরেকটু শান্ত থাকতাম। ঠিক, মনে হয় যে তাহলে হয়তো সব ঠিক থাকতো। এখানে যে বিষয়টি সত্যিই চমকপ্রদ তা হলো মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষ কেন এই সমাপ্তিগুলোর দায়ভার স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেয়। কেন নেয় আসলে? আমরা যখন কোনো কিছু হারাই তখন আমাদের ভেতরে এক ধরনের শূন্যতা আর অসহায়ত্ব তৈরি হয়, আর মানুষ কিন্তু অসহায়ত্বকে সবচেয়ে বেশি ভয় পায়। ও আচ্ছা। তাই সেই শূন্যতাকে একটা যৌক্তিক রূপ দেওয়ার জন্য আমরা নিজেদেরকেই কাঠগড়ায় দাঁড় করাই। মানুষের অবচেতন মন ভাবে, যদি দোষটা আমার হয় তার মানে নিয়ন্ত্রণটা আমার হাতে ছিল। দারুণ একটা পয়েন্ট। হ্যাঁ, সে ভাবে যে আমি হয়তো ভবিষ্যতে নিজেকে বদলে এই ধরনের ক্ষতি এড়াতে পারবো। কিন্তু চিঠির লেখক খুব স্পষ্ট করে বলেছেন যে প্রতিটি সমাপ্তিকে নিজের দোষ মনে করে বয়ে বেড়ানোর কোনো মানে নেই। মানে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে কারণ সেটাই তাদের নিয়তি ছিল। একদম। এখানে নিয়তি বলতে কোনো রহস্যময় জাদুকরী সত্যের কথা বলা হয়নি, বোঝানো হয়েছে বাস্তবতাকে। কখনো কখনো দুটো মানুষ, দুটো ভিন্ন চিন্তাধারা বা পরিস্থিতি একে অপরের জন্য উপযুক্ত হয় না। সেখানে ব্যক্তিগত কোনো ব্যর্থতা বা ঘাটতি থাকে না। ঠিক, কিন্তু এই সব দোষ আমার, এই ভাবনার কারণে মানুষ নিজেকে রক্ষা করার জন্য নিজের চারদিকে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়।
তারা সতর্ক হয়ে যায়। হ্যাঁ, নতুন করে কাউকে বিশ্বাস করার আগে থমকে যায়। এই দেয়াল তোলার ব্যাপারটা আমাকে একটা বিশাল দুর্ভেদ্য দুর্গের কথা মনে করি। ধরুন বাইরের আক্রমণ বা আঘাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কেউ সেই দুর্গের ভেতরে ঢুকে বিশাল দরজাগুলো ভেতর থেকে তালাবন্ধ করে দেয়। বেশ সুন্দর রূপক এটা। এটা ঠিক যে দুর্গ বাইরের শত্রুকে ভেতরে ঢুকতে বাধা দেয়, কিন্তু একই সাথে সে তো ভেতরের মানুষটিকেও এক প্রকার বন্দী করে ফেলে, তাই না? একদম তাই। চিঠিতেও ঠিক এই সতর্কতা দেওয়া হয়েছে। নিজেকে এতটা বন্ধ করে নিও না যে তুমি নিজেই আর ভেতরে ফেরার পথ খুঁজে পাও না। মানুষ আসলে এমনভাবে নিজেকে গুটিয়ে নেয় যে নিজের আসল অনুভূতিগুলোর সাথেই তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটাই সবচেয়ে ভয়ের জায়গা। কিন্তু একটু ভেবে দেখুন, জীবনে তো এই দেয়ালগুলোর দরকারও আছে। আমরা তো আর বোকা নই যে বারবার একই জায়গা থেকে আঘাত পাবো। অবশ্যই। তাহলে নিজেকে রক্ষা করার এই সহজাত প্রবণতা এবং নতুন করে কাউকে ভালোবাসার বা কোনো কিছু অনুভব করার সাহসের মধ্যে ভারসাম্যটা আসবে কোথা থেকে? এটা খুবই গভীর একটা প্রশ্ন। ভারসাম্যটা আসলে একদিনে আসে না, এটা তৈরি হয় সচেতনতার মাধ্যমে। মানে বুঝতে পারার মাধ্যমে। হ্যাঁ, যখন আমরা বুঝতে পারি যে এই দুর্গটা আমরা শুধু সাময়িক সুরক্ষার জন্য তৈরি করেছিলাম, কিন্তু এখন সেটাই আমাদের দম বন্ধ করে দিচ্ছে, তখনই পরিবর্তনের শুরু হয়। রাইট। দেয়াল তোলাটা বা নিজেকে গুটিয়ে নেওয়াটা কোনো দোষের বিষয় নয়, সেটা আমাদের তাৎক্ষণিক বেঁচে থাকার একটা কৌশল মাত্র। কিন্তু সেই দেয়ালের ভেতরেই সারা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা হলো আসল সমস্যা। বুঝতে পারছি। যখন কেউ ক্রমাগত এই দেয়াল ধরে রাখার চেষ্টা করে, তখন তার ভেতরে জন্ম নেয় এক ভয়ঙ্কর ক্লান্তি। চিঠিতে এই ক্লান্তির কথা খুব নিপুণভাবে তুলে ধরা হয়েছে। এটা তো সেই সাধারণ ক্লান্তি নয় যা সারাদিন কাজ করার পর আসে। একদমই না, এটি হলো বুকের অনেক গভীরে জমে থাকা ক্লান্তি, সবসময় নিজেকে একসাথে ধরে রাখার ক্লান্তি। হাসি মুখে সব সামলানোর বা আমি একদম ঠিক আছি বলে ভান করার ক্লান্তি। ঠিক, হাসি মুখে সব কিছু সহ্য করা এবং ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ার পরও চারপাশের মানুষের কাছে নিজেকে শক্ত প্রমাণ করার এই যে অভিনয়, এটা ভীষণ এনার্জি শোষে নেয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন অনেককেই দেখি। হয়তো অফিসে এমন কেউ আছেন যিনি সবার কাজ নিজের কাঁধে তুলে নেন, কখনো না বলেন না। অথবা পরিবারের সেই বড় সন্তানটি যে কখনো কাঁদে না বা নিজের কোনো সমস্যার কথা কাউকে বলে না। একদম। আর এখানেই চিঠির সবচেয়ে শক্তিশালী বাক্যগুলোর একটি আসে। তুমি এতদিন ধরে এত শক্ত ছিলে যে ভুলেই গেছো শক্তি কখনো স্থায়ী আবার সবার কথা ছিল না। এটা শুধু একটা জায়গা যেখানে দাঁড়িয়ে তুমি শ্বাস নিতে পারো। দারুণ একটা কথা। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখতে পাবো যে আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে কাজ করে। সমাজ সবসময় সেই মানুষটিকে বেশি বাহাবা দেয় যে কখনো ভেঙে পড়ে না, যে সব ঝড় একাই সামলে নেয়। ঠিক, যাকে কখনো দুর্বল দেখায় না। সমাজ আমাদেরকে শেখায় যে শক্ত থাকাটাই হলো আদর্শ, কিন্তু চিঠির লেখক আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে শক্ত থাকাটা কোনো মানুষের স্থায়ী বাসস্থান হতে পারে না। এটা একটা আশ্রয় কেন্দ্রের মতো আর কি। একদম, শেল্টারের মতো। যখন জীবনে বড় কোনো ঝড় আসে, তখন সেখানে গিয়ে দাঁড়াতে হয়, শ্বাস নিতে হয়, বেঁচে থাকার রসদ জোগাড় করতে হয়। কিন্তু ঝড় থেমে যাওয়ার পর তো নিজের আসল ঘরে ফিরতে হবে, যেখানে মানুষ নিজের মতো করে দুর্বল হতে পারে, বিশ্রাম নিতে পারে। হ্যাঁ, এখানেই বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই শক্ত থাকার খোলসটাকে আমার মনে হয় জলের নিচে শ্বাস আটকে রাখার মতো। চমৎকার তুলনা। জলের নিচে ডুব দিয়ে বেঁচে থাকার জন্য বা কোনো বিপদ এড়ানোর জন্য কিছুক্ষণের জন্য আমরা সবাই শ্বাস আটকে রাখতে পারি, কিন্তু সেখানে তো আর চিরকাল বাস করা যায় না। না, তা তো যায় না। অক্সিজেনের জন্য একসময় না একসময় ভেসে উঠতেই হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সমাজ তো ওই স্ট্রং মানুষটাকেই মাথায় তুলে নাচে, তাই না? তা তো বটেই। অফিসে প্রমোশন বলুন আর পরিবারের প্রশংসা, সব তো ওই একা সব সামলে নেওয়া মানুষটার জন্যই বরাদ্দ থাকে। সমাজ তো কাউকে দুর্বল হতে খুব একটা উৎসাহিত করে না। একদম সত্যি কথা। তাহলে এই শক্ত থাকার খোলস থেকে একজন মানুষ বেরিয়ে আসবে কেন? এটা তো ভীষণ কঠিন একটা কাজ। একদম খাঁটি কথা। খোলস ছেড়ে বেরিয়ে আসাটা কঠিন, কারণ এর সাথে আমাদের গ্রহণযোগ্যতা মানে অ্যাকসেপ্টেন্সের ভয় জড়িয়ে থাকে। মানুষ ভাবে যে তাকে হয়তো আর কেউ দাম দেবে না। হ্যাঁ, আমরা ভাবি আমি যদি আমার দুর্বল রূপটা দেখাই, যদি আমি বলি যে আমি আর পারছি না, তবে হয়তো মানুষ আমাকে আর গুরুত্ব দেবে না। কিন্তু যখন কেউ শেষ পর্যন্তই ক্লান্তির কাছে হার মানে, তখন সে খোলস ছেড়ে বেরিয়ে আসে আর তার এক নতুন অসম্পূর্ণ রূপের মুখোমুখি হয়। চিঠিতে একে বলা হয়েছে নিজের সেই মাঝামাঝি সংস্করণ বা ইন বিটুইন ভার্সন।
ইন বিটুইন ভার্সন। বেশ সুন্দর শব্দটা। এই মানুষটি এখনো পুরোপুরি সেরে ওঠেনি, সে এখনো সবকিছু বুঝে ওঠার চেষ্টা করছে, তার ভেতরে এখনো এমন কিছু কোমল জায়গা আছে যা সে সহজে কাউকে দেখায় না। কিন্তু সে ক্ষমা না চেয়েই নিজের অধিকারটুকু চাইতে শিখছে। একদম তাই। চিঠিতে বলা হচ্ছে এই অসম্পূর্ণ রূপটি কোনোভাবেই কম কিছু নয়, বরং এটি সবচেয়ে সৎ এবং ভালোবাসার যোগ্য রূপ। এই অসম্পূর্ণ রূপ বা ভাঙা অংশগুলোর কথা যখন আসে, তখন অবধারিতভাবেই জাপানি শিল্প কিনসুকিয়ের কথা মনে পড়ে যায়। ও কিনসুকি, হ্যাঁ। কিনসুকি হলো এমন একটি প্রাচীন শিল্প যেখানে কোনো মাটির পাত্র ভেঙে গেলে সেটিকে ডাস্টবিনে ফেলে না দিয়ে তার ভাঙা অংশগুলোকে সোনা বা রূপার গুঁড়ো দিয়ে যত্ন করে জোড়া লাগানো হয়। মানে ভাঙা জায়গাগুলো আরো বেশি করে ফুটিয়ে তোলা হয়। ঠিক, জাপানিরা মনে করে এই ভাঙা অংশগুলো পাত্রটির কোনো ত্রুটি নয়, বরং এটি তার পার করে আসা ইতিহাসের একটি অংশ, যা তাকে আরো অনন্য এবং মূল্যবান করে তোলে। সুন্দর একটা দর্শন। চিঠিতে তো ঠিক এমনটাই বলা হয়েছে। এই অসম্পূর্ণ কিনারাগুলোর জন্যই একজন মানুষ ভালোবাসার যোগ্য, কারণ যে সত্যিকার অর্থে দেখবে সে বুঝবে যা ভাঙা মনে হচ্ছে তা আসলে প্রমাণ যে মানুষটি কতটা পরিপূর্ণভাবে বেঁচেছে। একদম। বর্তমান সময়ে তো আমরা দেখি সবাই একটা গ্লো আপের পেছনে ছুটছে। কোনো আঘাত পেলে দ্রুত সেটা থেকে পুরোপুরি সেরে উঠে একদম নিখুঁত হওয়ার একটা চাপ কাজ করে। একটা অবাস্তব প্রত্যাশা আর কি। এর মানে কি এই যে আমাদের নিজেকে সবসময় ঠিক বা নিখুঁত করার চেষ্টা ছেড়ে দেওয়া উচিত, আর বর্তমানের এই ভাঙা কিন্তু সৎ রূপটিকেই পুরোপুরি মেনে নেওয়া উচিত? পুরোপুরি তাই। নিখুঁত হওয়ার এই অবিরাম চেষ্টাটাই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে। যখন আমরা আমাদের অসম্পূর্ণতাকে মেনে নিই, তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটা আঘাত, প্রতিটা না পাওয়া আসলে আমাদের অভিজ্ঞতার গভীরতা প্রমাণ করে। চিঠিতে যেমন বলা হয়েছে, যা গুরুত্বপূর্ণ ছিল তা তুমি কতটা গভীরভাবে নিয়েছিলে। ঠিক, এই গভীরতাই একজন মানুষের আসল পরিচয়। কিন্তু এই অসম্পূর্ণ রূপটিকে মেনে নেওয়ার পথে একটা বড় বাধা আছে। সেটা কি? আর সেটা আমাদেরকে আরেকটি অত্যন্ত গভীর এবং কিছুটা অস্বস্তিকর প্রশ্নের দিকে নিয়ে যায়। আমরা কেন সবসময় অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে চাই? ও, এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। কেন আমরা সবসময় নিজেকে দরকারি হিসেবে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা করি? হ্যাঁ, চিঠির এই অংশটা সত্যি ধাক্কা দেবার মতো। সেখানে বলা হয়েছে তুমি নিজের এতটুকু দিয়েছো মানুষদের, জায়গাগুলোকে আর মুহূর্তগুলোকে, যারা সবসময় সমানভাবে ফিরিয়ে দেয়নি। খুব শক্তিশালী একটা কথা। আর এই সব দেওয়ার মাঝে আমরা বিশ্বাস করতে শুরু করি যে এভাবেই হয়তো আমাদের থাকার কথা, কাজে লাগা, প্রয়োজনীয় হওয়া, নিজেকে অন্যের জন্য উজাড় করে দেওয়া। একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। তারপর আসে সেই শক্তিশালী সতর্কবার্তা, তুমি অন্যের সুবিধার জন্য এখানে নও। এই নিজেকে দরকারি বা ইউজফুল প্রমাণ করার মোহটা ঠিক কোথা থেকে আসে? এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক প্রশ্ন তুলে ধরে। মানুষ অনেক সময় নিজের অস্তিত্বের অন্তর্নিহিত মূল্য, মানে ইন্ট্রিনসিক ভ্যালু, সেটার সাথে তার উপযোগিতা বা ইউটিলিটিকে মিলিয়ে ফেলে। মানে কাজের না হলে দাম নেই, এমন একটা ভাবনা। হ্যাঁ, ছোটবেলা থেকেই কিন্তু আমাদের শর্ত সাপেক্ষে ভালোবাসা পেতে শেখানো হয়। যেমন ধরুন, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তবে তুমি ভালো ছেলে বা মেয়ে। হ্যাঁ, বা যদি বাড়ির কাজে সাহায্য করো তবে তুমি লক্ষ্মী। একদম। এভাবেই অবচেতন মনে আমরা ভাবতে শুরু করি যে অন্যের কাজে না লাগলে বা অন্যের সুবিধা না করে দিলে আমাদের হয়তো কোনো মূল্যই নেই। আর বড় বয়সে এসে এটা পিপল প্লিজের আচরণে পরিণত হয়, তাই না? ঠিক তাই। এমন মানুষ আমরা অনেক দেখি, যিনি হয়তো বন্ধুদের যে কোনো দরকারে নিজের কাজ ফেলে ছুটে যাচ্ছেন, শুধু এই ভয়ে যে তিনি যদি দরকারি না থাকেন তবে বন্ধুরা তাকে আর ডাকবে না। ভয় থেকে সাহায্য করা। হ্যাঁ, কিন্তু চিঠিতে বলা হয়েছে যে ঘরগুলো সবসময় তোমাকে স্বাগত জানানোর কথা ছিল, সেখানে নিজের জায়গা করে নেওয়ার জন্য তোমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে না। অর্থাৎ যে ভালোবাসা বা যে সম্পর্ক সত্যিকার অর্থেই আপন, সেখানে বারবার পরীক্ষার পর পরীক্ষা দিয়ে নিজের উপযোগিতা প্রমাণ করতে হয় না। শুধু নিজের অস্তিত্বটাই সেখানে যথেষ্ট। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? ধরুন, মানবিক সম্পর্কগুলোর ভিত্তি তো একে অপরের উপকারে আসা। আমরা তো বন্ধুদের বা সঙ্গীর বিপদে পাশেই দাঁড়াবো। অবশ্যই। একটা সুস্থ সম্পর্কে তো আদান প্রদান থাকবেই। তাহলে একজন সত্যিকারের ভালো সঙ্গী বা বন্ধু হওয়া এবং অন্যের সুবিধার জন্য নিজেকে হারিয়ে ফেলার মধ্যে সূক্ষ্ম সীমারেখাটা কোথায়?
মানুষ কখন বুঝবে যে সে এই উপযোগিতার ফাঁদে পড়ে গেছে? পার্থক্যটা লুকিয়ে আছে দেয়ার উৎসের মধ্যে, অর্থাৎ ঠিক কোন জায়গা থেকে আমরা অন্যের জন্য কিছু করছি। আচ্ছা, মানে উদ্দেশ্যটা কি? হ্যাঁ, যখন কোনো সুস্থ সম্পর্কে কিছু দেয়া হয় তখন সেটা আসে নিজের ভেতরের প্রাচুর্য বা খাঁটি ভালোবাসা থেকে। সেটা দেয়াতে নিজের সত্তা হারিয়ে যায় না বা নিজেকে রিক্ত মনে হয় না। বুঝতে পারছি। কিন্তু যখন মানুষ অন্যের সুবিধার জন্য নিজেকে উজাড় করে দেয় তখন সেই দেওয়ার পেছনের চালিকা শক্তি থাকে ভয়। এই ভেবে যে আমি যদি এটা না করি তবে সে হয়তো আমাকে ছেড়ে যাবে বা আমাকে আর ভালোবাসবে না। একদম। উপযোগিতার ফাঁদে পড়া মানে হলো নিজের অধিকার, নিজের ইচ্ছা এবং নিজের সীমানা বিসর্জন দিয়ে অন্যের জীবনকে সহজ করার একটা যন্ত্রে পরিণত হওয়া। নিজেকে মেশিনের মতো ভাবা। হ্যাঁ, যখন মানুষ বুঝতে পারে যে শুধু মানুষ হিসেবেই তার নিজস্ব একটি অন্তর্নিহিত মূল্য আছে, তখন সে এই উপযোগিতার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। আর তখনই সে নিজেকে সেই বহু কাঙ্ক্ষিত জিনিসটি দেওয়ার অনুমতি দিতে পারে, বিশ্রাম। বিশ্রাম। সত্যি বলতে আজকের দিনের এই হাসেল কালচার বা সারাক্ষণ দৌড়ানোর যুগে বিশ্রাম নেওয়ার কথা ভাবলেও অনেকের অপরাধ বোধ হয়। হ্যাঁ, মনে হয় যেন সময় নষ্ট করছি। কিন্তু চিঠির শেষ অংশটা যেন এক গভীর প্রশান্তির চাদর। সেখানে বলা হয়েছে, তাই বিশ্রাম নাও যদি দরকার হয়, শোকে ডুবে থাকো যদি এখনো সেটা তোমার সাথে বসে আছে, একটু ছোট হয়ে থাকো কিছুটা সময়ের জন্য। এই ছোট হয়ে থাকার কথাটা খুব সুন্দর। হ্যাঁ, এই নিজেকে ছোট করে রাখা বা গুটিয়ে নেওয়ার ধারণাটি খুব চমৎকার। সব সময় বড় কিছু হওয়ার, সব জায়গায় উপস্থিত থাকার বা সবাইকে খুশি করার চাপ থেকে নিজেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া। ঠিক বলেছেন, মানসিক নিরাময়ের জন্য এই সময়টা খুব জরুরি। তবে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতাও দেয়া হয়েছে। কোনটা? এই ছোট থাকাটাকে তোমার পরিচয় বানিয়ে নিও না। তার মানে সাময়িক হতে হবে? হ্যাঁ, বিশ্রাম নেওয়া বা শোক পালন করা সেরে ওঠার জন্য অপরিহার্য, কিন্তু সেটা কোনো চূড়ান্ত গন্তব্য নয়। চিঠিতে বলা হয়েছে নিজেকে এমন একটা সকানের নীরবতায় ধরা দিতে যা কারো কাছে কিচ্ছু দাবি করে না, অথবা একটা পরিচিত গানের কাছে নিজেকে সঁপে দিতে। এগুলো হলো নিজেকে সারিয়ে তোলার ছোট ছোট দৈনন্দিন পদক্ষেপ। একদম। আর চিঠির সমাপ্তির দর্শনটি সত্যিই অসাধারণ। তুমি পিছিয়ে নেই, তুমি বেশি নও, তুমি যা তোমাকে ছেড়ে গেছে তার সমষ্টি নও। মানুষ যখন তার হারানোর সম্পর্ক বা ব্যর্থতাগুলোর সমার্থক হিসেবে নিজেকে ভাবতে শুরু করে তখন সে আর সামনের দিকে এগোতে পারে না। কিন্তু লেখক মনে করিয়ে দিচ্ছেন তুমি এখনো এখানে আছো। ঠিক। এই এখনো টিকে থাকা বা স্টিল বিং হিয়ার এর ধারণাটা আমাকে শীতকালের একটি পাতা ঝরা গাছের কথা মনে করিয়ে দিচ্ছে। বেশ সুন্দর উপমা। শীতকালে বাইরে থেকে দেখলে মনে হয় গাছটি হয়তো মৃত, তার কোনো পাতা নেই, সে নিজেকে একদম ছোট করে গুটিয়ে নিয়েছে। দেখে মনে হয় কিছুই হচ্ছে না। হ্যাঁ, কিন্তু মাটির নিচে তার শেকড়ের গভীরে সে আসলে বিশ্রাম নিচ্ছে এবং আসন্ন বসন্তের জন্য নতুন করে শক্তি সঞ্চয় করছে। গাছটি মরে যায়নি, সে টিকে আছে। অসাধারণ একটা তুলনা। কিন্তু একটা খটকা তো থেকেই যায়। এই যে বিশ্রাম নেওয়ার বা গুটিয়ে থাকার পর্যায়, যেখান থেকে মানুষ নিজেকে নতুন করে তৈরি করছে, সেখান থেকে সে কিভাবে বুঝবে যে তার এবার নতুন করে গল্পটা শুরু করার সময় হয়েছে? খুব যৌক্তিক প্রশ্ন। সে কিভাবে বুঝবে যে তার জীবনের বসন্ত এসে গেছে? মানুষ যখন ভেতর থেকে পরিবর্তনের জন্য প্রস্তুত হয় তখন সে নিজেই সেটা অনুভব করতে পারে। যখন সকালের নীরবতা তাকে আর একাকিত্বের ভয় দেখায় না, যখন পুরনো স্মৃতির চেয়ে ভবিষ্যতের সম্ভাবনাগুলো তাকে বেশি আকর্ষণ করতে শুরু করে, এবং সবচেয়ে বড় কথা, যখন সে বুঝতে পারে যে নিজেকে আর কারো কাছে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, ঠিক তখনই সে প্রস্তুত হয়। ঠিক তখনই। চিঠির শেষ লাইনে ঠিক এটাই বলা হয়েছে, তুমি এখনো এখানে আছো, আর এটাই সবকিছুর চেয়ে বেশি সেই জায়গা যেখান থেকে গল্পটা এগিয়ে যায়। অর্থাৎ শুধু টিকে থাকাটাই হলো নতুন শুরুর সবচেয়ে বড় মূলধন। একদম। ভাঙা অংশ, ক্লান্তি, এগুলো কিছুই কাউকে চিরকাল আটকে রাখতে পারে না, যদি মেনে নেওয়া যায় যে প্রতিটি মানুষের অস্তিত্বটাই আসলে একটা বিশাল সম্ভাবনা। একদমই তাই। তাহলে যদি আজকের এই পুরো আলোচনার মূল বিষয়গুলো আমরা সংক্ষেপে টেনে আনি, তবে দেখতে পাই এই চিঠিটা আসলে নিজেদের কাছে ফেরার একটা নিখুঁত মানচিত্র, একটা গাইডলাইন বলতে পারেন। হ্যাঁ, প্রথমত অতীতের সমাপ্তিগুলোর দায়ভার বা অহেতুক অপরাধবোধ নিজের কাঁধ থেকে নামানো।
দ্বিতীয়ত, সবসময় শক্ত থাকার যে অবাস্তব এবং ক্লান্তিকর প্রত্যাশা সমাজ চাপিয়ে দেয়, সেই দমবন্ধ করা ঘর থেকে বেরিয়ে আসা। আর তৃতীয় পয়েন্টটা ছিল উপযোগিতা নিয়ে। ঠিক, ভালোবাসা পাওয়ার জন্য অন্যের কাছে নিজের উপযোগিতা প্রমাণ করার যে অন্তহীন দৌড়, তা বন্ধ করা। আর সবশেষে নিজেকে নিজের যাবতীয় অসম্পূর্ণতার মাঝে গ্রহণ করে বিশ্রাম এবং নিরাময় সুযোগ দেওয়া, যাতে নতুন করে গল্পটা শুরু করা যায়। একেবারেই তাই। এটি আসলে একটি দীর্ঘযাত্রা, নিজেকে ক্ষমা করার এবং নিজের আসল রূপটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসার যাত্রা। আমাদের আজকের এই আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে আমি একটি গভীর ভাবনার বিষয়ে ছুড়ে দিতে চাই, জানি একটু চিন্তা করার সুযোগ সবারই আছে। সেটা কি? আমরা আমাদের জীবনে যে এই পাহাড় সমান গভীর ক্লান্তি অনুভব করি, তা কি সত্যি অতিরিক্ত কাজ করার কারণে তৈরি হয়, নাকি দিনের পর দিন, বছরের পর বছর এমন একটি রূপ বা চরিত্র ধারণ করার জন্য তৈরি হয় যা আসলে আমাদের সত্যিকারের সত্তা নয়? সত্যিই খুব গভীর একটা প্রশ্ন। জলের নিচে শ্বাস আটকে রেখে হয়তো কিছুদিন টিকে থাকা যায়, কিন্তু সত্যিকারের বাঁচার জন্য একসময় আমাদের আসল বাতাসে ফিরে আসতেই হয়। এটা সত্যি একটা ভাবনার বিষয়।